আমাদের আজকের মানব জীবনের ধারাবাহিকতা পর্ব 5-এ আজকে আমরা নিষেক থেকে তারপরে কি হয়। আমরা গত ক্লাসে দেখেছি শুক্রাণু কেমন, ডিম্বাণু দেখতে কেমন। এখন এই শুক্রাণু ডিম্বাণুর পরে এদের কি হয়, নিষেক হবে, তাই না? নিষেক, নিষেক মানে কি? একটা শুক্রাণু একটা ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতেছে, একটা শুক্রাণু একটা ডিম্বাণুর ভেতর প্রবেশ করতেছে, এইটা হচ্ছে তোমার কি নিষেক, রাইট? ওকে, আচ্ছা আমাদের সাথে সবাই আসছে? আচ্ছা, তোমাদের জন্য একটু বলে রাখি, আমাদের প্রি মেডিকেল কোর্স লঞ্চ হয়েছে। একজন বলছে যে ভাই আমার এখনো সবগুলো চ্যাপ্টার শেষ হয় না, আমার কি প্রি মেডিকেলে ভর্তি হওয়া ঠিক হবে? সবগুলো চ্যাপ্টার তোমার শেষ হতে হবে না, তোমাকে তো প্রি মেডিকেলে আমরা অনেক চাপ দিব না, কিন্তু তুমি একটু আগায় থাকবা, নিজেকে এখন থেকে একটু আগায় রাখতে পারবা, ঠিক আছে? এবং প্রি মেডিকেল কোর্সে আমরা ওয়ান শট ক্লাসও রাখবো বায়োলজি, তো তোমার ওইখানে হয়ে যাবে। আর তুমি বেসিক তো এখানেই আস্তে আস্তে শেষ করবা, তোমাকে তো আমরা রাশ দিব না ভাইয়া। মাসে তোমার হয়তো ধরো 6-7টা মেডিকেল রিলেটেড ক্লাস হবে মাসে, তার মানে তোমাকে আমরা খুব প্রেশার থাকবে না। সো প্রি মেডিকেলে যারা ভর্তি হতে চাও তারা হতে পারবা ইজিলি, কোনো প্রেশার হবে না এখানে। তোমাদের একাডেমিকের চিন্তা আমাদের মাথায় আছে, জাস্ট এখন থেকে যেন তোমরা যারা ইচ্ছুক অনেক যে ক্লাসটা করবে তারা যেন এগিয়ে থাকতে পারো। একটু এগিয়ে থাকা মানে কিন্তু অনেক কিছু, এটাই হচ্ছে লক্ষ্য। ওকে, আচ্ছা, তো মানব জীবনের ধারাবাহিকতা পর্ব 5 এইখানে আমরা চলে আসি। আজকে কি পড়বো? আচ্ছা আমাদের টপিকে দেখো আজকে হচ্ছে নিষেক নিয়ে। তো নিষেক বললে আমাদের মাথায় কি আসে? যে একটা শুক্রাণু ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, হ্যাঁ ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে, এটাকে আমরা নিষেক বলি। আচ্ছা দেখো, ডিম্বপাতের পরে এখানে কিছু তথ্য আছে, তারপর আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবো কিভাবে নিষেক হয়। ডিম্বপাতের পর ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা কত ঘন্টা থাকে? দেখো 24 থেকে 36 ঘন্টা থাকে। অর্থাৎ তোমার যখন ডিম্বপাত হবে, হ্যাঁ ডিম্বপাত যখন হবে তার কত 24 থেকে 36 ঘন্টা এটা বজায় থাকে, ডিম্বাণুটা বজায় থাকে, তারপরে ডিম্বাণুটা নষ্ট হয়ে যায়, এটা থাকে না। সো এই সময়ের মধ্যে যদি একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষেক করতে পারে তাহলে জাইগোট হবে। তার মানে ডিম্বাণুটা কতক্ষণ টিকে থাকবে? ডিম্বাশয় থেকে বের হওয়ার পরে ডিম্বাণু কতক্ষণ টিকে থাকে? 24 থেকে 36 ঘন্টা সে টিকে থাকে। ওকে, আচ্ছা ওকে, তো এখন আমরা নিষেক কিভাবে হয় সেই জায়গাটায় আমরা চলে যাব। এখন আমরা যাব কোথায়? যে নিষেক কিভাবে হয়। আসো, নিষেক। সো আওয়ার নেক্সট পয়েন্ট ইজ নিষেক কিভাবে হয়। ওকে, আমরা এইখানে দেখি আস্তে আস্তে কি ঘটে এটা আমরা দেখব। দেখো আমরা পড়ছিলাম এরকম হচ্ছে, দেখো এটি একটা ডিম্বাণু। প্রথমে কি দেখো, ওদের যৌন মিলন হইতে হবে, তাই না? স্বামী ও স্ত্রীর যৌন মিলন হতে হবে। তো স্বামী স্ত্রীর যৌন মিলনের পরে স্বামীর শুক্রাণু যখন স্ত্রীর জননাঙ্গে প্রবেশ করবে, ঠিক আছে, তখন কি হয়, ওই শুক্রাণু কিভাবে ডিম্বাণুর কাছে যায়, নিষেক করে, সেটা আমরা দেখব কিভাবে ঘটনাটা ঘটে এই বিস্তারিত। আচ্ছা তার আগে তোমাদের এখানে একটু বুঝাই। দেখো এইটা হচ্ছে ধরো ওই যে জরায়ু, হ্যাঁ এটা কি ওই যে ভাইয়া জরায়ু এরকম। আচ্ছা এখান থেকে ছিল আমাদের কি বলতো, এখানে ছিল আমাদের এই ডিম্বাশয়, এটা ডিম্বাশয়, এদিক দিয়ে ডিম্বাশয়টা ছিল ধরো, হ্যাঁ ডিম্বাশয়। এখান দিয়ে ডিম্বাশয়ের সাইড দিয়ে কি ছিল,
এই এরকম একটা ডিম্ব নালী ছিল, তাই না? আমরা পড়েছি ডিম্ব নালী, যেটা দিয়ে ডিম্বাণুটা জরায়ুতে যায়। সেম এখানেও এরকম। ওকে, এখন যখন আমার এই যে ডিম্বাণুটা এখান থেকে ধরো ডিম্বাণু বের হবে, কি বের হবে? ডিম্বাণু। এইখান থেকে একটা ডিম্বাণু ও বের হইল, ও যাচ্ছে ডিম্বাণু এইখানে এদিক দিয়ে গেল, এইটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে? এইটুকু পর্যন্ত ডিম্বাণু আসলো। এই জায়গাটাকে আমরা কি বলি জানো? এটাকে, এই জায়গাটাকে ওই যে আমরা পড়েছিলাম, আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে এটা পড়াইছি, যে এই যে এখানে চওড়া অংশটা, এইটাকে বলা অ্যাম্পুলা। কি বলে এই অঞ্চলটাকে? এই যে ডিম্ব নালীর এই অঞ্চলটাকে আমরা পড়েছিলাম, এটাকে বলে অ্যাম্পুলা। এই অংশটাকে, এই অ্যাম্পুলাতে যখন ডিম্বাণুটা আসে, বাই দিস টাইম তোমার পুরুষের এই যে যৌন মিলন, যোনিপথ দিয়ে এখানে শুক্রাণু আসলো, এই যে জরায়ুতে শুক্রাণু আসলো, এই শুক্রাণুটা এদিক দিয়ে যাচ্ছে, এবার শুক্রাণু এই দিকে যাচ্ছে, হ্যাঁ? এই যে তাহলে এই শুক্রাণুটা যৌন মিলনের পরে নারীর ভিতরে শুক্রাণুটা ঢোকার পরে এই দিক দিয়ে এইখানে আসলো, এই জায়গাটায় আসবে, অ্যাম্পুলাতে এসে তারা নিষেক করবে। কোথায়? অ্যাম্পুলাতে এসে তারা নিষেক করে। ওকে, অ্যাম্পুলাতে আসলো। এখন কিভাবে নিষেকের এখানে ঘটনাটা ঘটে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। ধরো এটা ডিম্বাণুর এই যে জোনা পেলুসিডা, আমি গত ক্লাসে পড়াইছিলাম, জোনা পেলুসিডা আবরণ, ওর চারপাশে কি আছে? এরকম করোনা রেডিয়াটা, লেয়ার থেকে এই যে কোষের করোনা রেডিয়াটা, এই যে করোনা রেডিয়াটা, এই লেয়ারটা থাকে, তাই না? এরকম। আচ্ছা, ওর ভিতরে এখানে তো ডিম্বাণুর যে নিউক্লিয়াসটা এটা আছে। মানে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে ভাইয়া এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা কি আসলে, হ্যাঁ? এই জায়গায় যে ঘটনাটা ঘটে, ওকে, এই জায়গার ঘটনাটা বেসিক্যালি কি ঘটে, এইখানের এই জায়গার ঘটনাটাকে আমি তোমাদের এইখানে দেখাবো, ঠিক আছে? এইখানে কি, এই যে শুক্রাণু ডিম্বাণু নিষেকে হওয়ার সময় কি ঘটে সেটা দেখাবো। তো দেখো এইটা ডিম্বাণু ছিল, হ্যাঁ? তো ডিম্বাণুর কাছে যখন শুক্রাণু আসে, অনেকগুলা শুক্রাণু আসে, শুক্রাণু তো অসংখ্য ঢুকে, তাই না? শুক্রাণু তার একটা ঢুকে না, ডিম্বাণু কয়টা তৈরি হয়? একটা, কিন্তু শুক্রাণু কিন্তু অনেকগুলা শুক্রাণু তৈরি হচ্ছে। সো আমার এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ধরো অনেকগুলো শুক্রাণু আছে, ওকে, অনেকগুলা শুক্রাণু, এর মধ্যে সবাই পারবে না। ওই যে বলে না, একটা দৌড় প্রতিযোগিতা হলে সবাই ভালো দৌড়ায়, কিন্তু জিতে কয়জন? একজন। ফার্স্ট হয় কে? একজন। তো এই জায়গাতে এই যে অনেকগুলা শুক্রাণু আসতে থাকবে, কিন্তু এর মধ্যে একজন যে সবচেয়ে যোগ্য, যার ক্যাপাবিলিটি সবচেয়ে বেশি, সে কি করবে? সে এখানে ঢুকার চেষ্টা করবে। এখন ঢুকার জন্য তার কি করতে হবে? এই জায়গা থেকে দেখো ভাইয়া, এই যে একটা শুক্রাণু, ধরো এই শুক্রাণুটা খুবই পারফেক্ট, এটা পারফেক্ট, এতগুলার মধ্যে এটা পারফেক্ট। এখন ও যখন ঢুকবে, ওর এই জায়গায় আমরা জানি এই শুক্রাণুর মাথায়, আমরা গত ক্লাসে পড়িয়েছি, এই যে মাথার দিকে একটা অংশ থাকে, এটাকে বলে অ্যাক্রোজোম। কি বলে? অ্যাক্রোজোম। এই অংশটাকে আমরা কি বলি? অ্যাক্রোজোম। হ্যাঁ, অ্যাক্রোজোম বলা হয়। এই অ্যাক্রোজোমটা কিসে পরিণত হবে বলতো ভাইয়া? অ্যাক্রোজোমটা মানে কি তৈরি করবে? ও একটা এখান থেকে এনজাইম তৈরি করে, একটা কি তৈরি করবে বলো? এনজাইম তৈরি করবে। এই এনজাইমটা এখান থেকে একটা এনজাইম তৈরি করে, এই অ্যাক্রোজোম। ঠিক আছে, এরকম একটা এনজাইম। এই এনজাইমটাকে বলা হয় হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ এনজাইম। ঠিক আছে, কি
হায়ালুরোনিডেজ এনজাইম, এই যে এনজাইম এটা তৈরি করলো, এই হায়ালুরোনিডেজ এনজাইম তৈরি করলে তার এখান থেকে কি হবে, এই হায়ালুরোনিডেজ এনজাইম ও কি করে জানো, এই যে এই অংশটাকে নষ্ট করে, হজম করে ফেলে। কি করে, এই জোনা পেলুসিডা সহ আবরণটাকে আবরণ হজম করে, জোনা পেলুসিডা যে আবরণটা, এই আবরণ হজম করে ফেলে। এখন আবরণ হজম করলে কি হবে বলো তো ভাইয়া? এই জায়গায় যদি আবরণটা হজম করতে যায় তাহলে এইখান থেকে এই যে এই জায়গাটা কেটে দিবে, এই জায়গাটা কেটে দিবে। তো এইখানে ও যখন হজম করবে এই জায়গাটা কেটে যাবে, হ্যাঁ এই জায়গাটা কেটে যাবে, ফাঁকা হয়ে যাবে। তখন এই শুক্রাণু কি হবে, ও এই দিক দিয়ে আসবে, জায়গা পাবে, জায়গা পেলে ও এই শুক্রাণুর নিউক্লিয়াসটাকে ভিতরে ঢেলে দিবে। এই যে শুক্রাণু কি করলো, ওর নিউক্লিয়াসটাকে ভিতরে দিয়ে দিল, ভিতরে দিয়ে দিছে। এখন এই যে দেখো শুক্রাণুর নিউক্লিয়াস যখন ভিতরে চলে গেল, এখন বাকিরা চিন্তা করবে কি, আরে আমরাও ঢুকে যাই এই দিক দিয়ে। যখন এখানে একটা ছিদ্র তৈরি করে ফেলবে সে, এই যে হায়ালুরোনিডেজ এনজাইম আবরণ হজম করে, সেই আবরণ হজম করলে সেখান থেকে কি হয়, নিউক্লিয়াস, শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ করে। সেখান থেকে কি করবে, শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ করে। তো এই যে শুক্রাণুর নিউক্লিয়াসটা ও এখানে প্রবেশ করবে, রাইট, ও এখানে প্রবেশ করবে, শুক্রাণু নিউক্লিয়াস এখানে প্রবেশ করলো। তো শুক্রাণু নিউক্লিয়াস যখন এই দিকটায় প্রবেশ করবে, এই যে এই দিক দিয়ে প্রবেশ করলো, শুক্রাণু নিউক্লিয়াস গিয়ে এখানে ঢুকে গেল। এখন বাকিরা যখন ঢুকতে তো চাবে বাকিরা, যারে এখানে ফাঁকা পাইছে বাকি শুক্রাণুগুলো ঢুকতে যাবে। তখনই কি করে, এই যে এই জায়গায় ডিম্বাণুর এখানে থাকা লাইসোজোম, হ্যাঁ শুক্রাণু নিউক্লিয়াস প্রবেশ করলো, এরপরে এইখানে লাইসোজোম গুলো ওরা এনজাইম ক্ষরণ করে, লাইসোজোম এনজাইম ক্ষরণ করে ভিতরে, ডিম্বাণুর লাইসোজোম, কার লাইসোজোম, ডিম্বাণুর লাইসোজোম এনজাইম ক্ষরণ। এনজাইম ক্ষরণ করে এখান থেকে এনজাইম। তখন ওই এনজাইমটা করে কি, এই যে জায়গাটায় একটা আলাদা, দেখো এই জায়গাটা, এই যে যেটা ছিদ্র হয়েছিল এই জায়গাটায় তারা একটা আলাদা আবরণী তৈরি করে, এই জায়গাটা একটা আলাদা লেয়ার তৈরি করে ফেলে। আলাদা কি তৈরি করে ফেললে, লেয়ার তৈরি করে ফেলে, যে লেয়ারটার নাম নিষেক ঝিল্লি। এটা কি তৈরি করে, নিষেক ঝিল্লি তৈরি করে। এই জিনিসটার নাম কি, এই যে এখানে একটা আবরণ তৈরি করে ফেললো, যে না এখন এটা হওয়া যাবে না, মানে আর কেউ ঢুকতে পারবে না, একজন ঢুকে গেছে, এটাকে বলে নিষেক ঝিল্লি। ঠিক আছে, এটাকে কি বলবে, নিষেক ঝিল্লি। তাহলে আমার বলা হচ্ছে যে এই নিষেক ঝিল্লি কি কাজ করতেছে, নিষেক ঝিল্লিটা এইখান দিয়ে প্রবেশ করতেছে, ওই নিষেক ঝিল্লি এই দিক দিয়ে প্রবেশ করে এইটাকে কি করলো, এইটাকে মানে ওরা নিষেক করলো। এখন যখন এইখান দিয়ে শুক্রাণু প্রবেশ করলো, শুক্রাণু ঢুকে গেল একটা, হ্যাঁ তখন বাকিরা যেন না ঢুকতে পারে, কারণ আমার সব শুক্রাণু মিলে যদি নিষেক করে তাহলে তো হবে না, আমার তো একটা লাগবে, বাকিরা যেন না ঢুকতে পারে এজন্য কি করে, ডিম্বাণুর যে লাইসোজোম থাকে তারা এনজাইম ক্ষরণ করে, কিছু এনজাইম বের করে, ওই এনজাইম গুলা এখানে নিষেক ঝিল্লি তৈরি করে। এই নিষেক ঝিল্লি হয়ে গেলে বাকিরা আর প্রবেশ করতে পারে না, বাকিরা আর এখানে প্রবেশ করতে পারে না, বুঝতে পারছো, এই বাকিরা আর প্রবেশ করতে পারবে না। তো এই ঘটনাটাকে বলা হয়, এই যে এখানে এটা ঘটলো, হ্যাঁ এই যে এইখানের এই ঘটনাটা, হ্যাঁ এখানে যে পুরো ঘটনাটা ঘটলো, এই জোনা পেলুসিডা ছিদ্র হলো, ছিদ্র হওয়ার পরে শুক্রাণু নিউক্লিয়াস ঢুকলো, তারপরে ডিম্বাণুর লাইসোজোম গুলা এনজাইম ক্ষরণ করে পর্দাটা বন্ধ করে দিল, নতুন একটা পর্দা তৈরি করলো, এটাকে বলে নিষেক ঝিল্লি, যেটা দিয়ে কেউ আর প্রবেশ করতে পারবে না। এই যে বিক্রিয়াগুলো এখানে ঘটলো, এই যে পর্দাটা তৈরি হলো, এইটাকে বলা হয়
জোনা রিয়াকশন। কি বলে বলো? জোনা রিয়াকশন। কি বলবো এটাকে? জোনা রিয়াকশন। ওকে সবাই, বলো এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা যে আমার এইখানে নিষেকে কি কি ঘটলো? বলো তো। এই নিষেকটা এখানে ঘটলো, তো নিষেক ঘটার ফলে এখানে কি হইলো? এই যে ডিম্বাণুর হ্যাপ্লয়েড আর এইখানের হ্যাপ্লয়েড দুইটা মিলে ডিপ্লয়েড, যেটা মিলে ডিপ্লয়েড হয়, মানে জাইগোট তৈরি হয়। ওকে, এখন তোমাদেরকে এবার একটা মজার কথা বলি। শুক্রাণু ঢুকার আগে ডিম্বাণুর ভিতরের এই নিউক্লিয়াসটা, মানে এটা কি ছিল? সেকেন্ডারি উওসাইট ছিল। যে আমরা গত ক্লাসের পড়েছিলাম যে সেকেন্ডারি উওসাইট, যে তোমার ডিম্বাণু তৈরির ক্ষেত্রে পড়েছি না, সেকেন্ডারি উওসাইট। তো যখন শুক্রাণু প্রবেশ করে সাথে সাথে এইখানে সেকেন্ডারি উওসাইট ও কি হয় দেখো, এই যে সেকেন্ডারি উওসাইট হিসেবে থাকে। তাহলে তোমাকে যদি বলে যে কি হয়, মানে শুক্রাণু প্রবেশের আগে ওরা কি থাকে? এই সেকেন্ডারি উওসাইট হিসেবেও থাকে। ও থাকে কিভাবে? সেকেন্ডারি উওসাইট হিসেবে থাকে। এখন যখনই ওই যে গত ক্লাসে পড়াইছি, সেকেন্ডারি উওসাইট থেকে কি হবে? শুক্রাণু যখনই প্রবেশ করবে সে তারপরেই ডিম্বাণু তৈরি করে ফেলবে। ডিম্বাণু এবং আরেকটা তোমার হচ্ছে যে পোলার বডি তৈরি করে ফেলে। পোলার বডি তো নষ্ট হয়ে যায়, তাই না? এটা তো নষ্ট হয়ে যায়। আর এই ডিম্বাণুর সাথে পরবর্তীতে ওই শুক্রাণুটা প্রবেশ করে, শুক্রাণুটা মানে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে শুক্রাণু নিউক্লিয়াস মিশে তোমার কি ঘটবে? ওরা মিলে আমার জাইগোট তৈরি করবে। এইটা হচ্ছে টোটাল ব্যাপার। ওকে, আবার বুঝাবো। ওকে, আরেকবার বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু মনোযোগ দাও। একবার তো দেখছো, এবার আরেকটু মনোযোগ দাও। ইজি, কঠিন না। কঠিন বানালেই কঠিন, কিন্তু এটা আসলে কঠিনের কিছুই না। দেখো, প্রথমত আমাকে কি বলছে তোমাদেরকে এইখানে, যে দেখো নিষেকের সময় যখন যৌন মিলন ঘটলো, স্বামী স্ত্রীর যৌন মিলন ঘটলো, শুক্রাণু ঢুকলো এদিক দিয়ে, তখন নারীর ডিম্বাণুও বের হইলো, ডিম্বপাত হয়েছে, এই যে এখান থেকে ডিম্বাণু বের হয়েছে। এবার যেটা ঘটে, এই যে অ্যাম্পুলা জায়গাটায়, এই যে ওর যে ডিম্বনালীর যে অ্যাম্পুলা জায়গাটা, এই যে এই জায়গাটা অ্যাম্পুলা, এই অ্যাম্পুলায় ডিম্বাণু আর ওই দিক থেকে শুক্রাণুটা এই দিক দিয়ে আসে, ওরা নিষেক ঘটবে। এখন শুক্রাণু তো ডিম্বাণুর ভিতরে ঢুকতে হবে, তাই না? শুক্রাণুকে ডিম্বাণুর ভিতরে ঢুকতে হবে। কিভাবে ঢুকবে? তো দেখো এই জায়গায় বলছে যে এইখানে দেখো ওর এখানে সেকেন্ডারি উওসাইট হিসেবে, মানে এটা এইভাবে আছে। এখন শুক্রাণু আসলো, শুক্রাণু ওর ভিতরে ঢুকতে হবে। এখন শুক্রাণু, এতগুলো শুক্রাণু সবাই কি ঢুকবে না, একজন ঢুকতে পারবে। তো যে সবচেয়ে যোগ্য সে আসলো, সে এসে তার কি হলো, এই যে এখানে অ্যাক্রোজোম থাকে একটা শুক্রাণু, ধরো এইটা যোগ্য, এই শুক্রাণুর অ্যাক্রোজোমটা এখান থেকে কিছু এনজাইম ক্ষরণ করে। কি এনজাইম? এই অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম হায়ালুরোনিডেজ এনজাইম তৈরি করে। এই হায়ালুরোনিডেজ এনজাইম কি করে, ও এসে এই জায়গায় এগুলোকে হজম করে ফেলে। ডিম্বাণুর যে আবরণ, জোনা পেলুসিডা, এই যে এই আবরণটার কি ছিল, আমরা ওর আবরণ পড়েছিলাম, গত ক্লাসেই পড়েছি, তোমরা যারা করেছো তারা বুঝবা যে আমি বলেছি যে এটা হচ্ছে জোনা পেলুসিডা। এই আবরণগুলোকে ও কি করে, হজম করে ফেলে। তাহলে এই জায়গাটা একটা ছিদ্র হয়ে যায়, এখানে একটা ছিদ্র হয়ে যাবে। তখন এই শুক্রাণু কি করবে, ওর নিউক্লিয়াসটাকে প্রবেশ করায় দিবে। শুক্রাণু নিউক্লিয়াস এই যে ভিতরে ঢুকে গেল, এই যে এটা হচ্ছে শুক্রাণুর নিউক্লিয়াস, ও ভিতরে ঢুকে গেল। আচ্ছা, ঢুকলো, ফাইন। এবার এখানে যে ছিদ্র আছে, এটা দিয়ে তো বাকি শুক্রাণুগুলো ঢুকে যেতে পারে, তাই না? এখন এখানে দরজাটা বন্ধ করে দিতে হবে।
ধরো তুমি চাচ্ছ তোমার রুমে একজনকে ঢুকাবা, তুমি একজনকে ঢুকানোর পরে দরজা বন্ধ করে দিতে হবে না? নাহলে দরজা খোলা রাখলে তো ভাই সবাই ঢুকে যাবে, রাইট? সবাই ঢুকে যাবে, তো সবাইকে তো কি তুমি ঢুকতে দিবা? সবাইকে তুমি ঢুকতে দিবা? দিবা না। তো তুমি কি করলা, এখানে দরজা বন্ধ করতে হবে, একদম লক করে দিতে হবে যেন বাকি কেউ না ঢুকতে পারে। ডিম্বাণুর কি করে, এই যে ডিম্বাণুর লাইসোজোম গুলো এনজাইম ক্ষরণ করে, ভিতরের লাইসোজোম গুলো এনজাইম ক্ষরণ করে। যেই এনজাইম গুলো কি করে, এখানে একটা এক্সট্রা পর্দা, ছিদ্রের এখানে একটা পর্দা তৈরি করে দেয়। এই পর্দাটাকে বলা হয় কি, নিষেক ঝিল্লি। কি বলে এটাকে? নিষেক ঝিল্লি। ওকে, নিষেক ঝিল্লি তৈরি করে। এই যে নিষেক ঝিল্লি আবরণটা তৈরি হলো, এবার এই নিষেক ঝিল্লি আর কোন শুক্রাণুকে প্রবেশ করতে দিবে না, দরজা আটকায় দিচ্ছে, একদম পার্মানেন্ট লক করে দিস, কেউ আর ঢুকতে পারবে না। একজন ঢুকে গেছে, আর কেউ ঢুকতে পারবে না, বাকি শুক্রাণুগুলা দরজা থেকে ব্যাক করবে, দরজা থেকে ব্যাক, পারতেছে না ঢুকতে। সো এখন এই যে ঘটনাগুলো ঘটলো না, এখান থেকে অ্যাক্রোজোম থেকে এই এনজাইম হজম করলো, তারপরে এখানে কি করলো, ডিম্বাণুটা, এই যে ডিম্বাণুটা এখান থেকে একটা আবরণ তৈরি করে দিল যে আর কেউ ঢুকতে পারবে না, এই যে নিষেক ঝিল্লি তৈরি করে দিল যেন বাকি শুক্রাণুগুলো ঢুকতে না পারে। এই বিক্রিয়াটাকে বলে, এই যে ওরা তৈরি করলো, হ্যাঁ, শুক্রাণু প্রবেশ করার সাথে সাথেই একটা দরজা তৈরি করে দিল, এই কখনোই শুক্রাণু দুইটা ঢুকতে পারে না। যদি ঘটে সেটা অস্বাভাবিক ব্যাপার, যদি ঘটে সেটা অস্বাভাবিক ব্যাপার, কোনো স্বাভাবিক ব্যাপার না। দেখো আমি বলে দিছি, ওকে, তার মানে স্বাভাবিকভাবে ভাইয়া কখনোই একটার বেশি শুক্রাণু ঢুকবে না, কিন্তু অস্বাভাবিক ভাবে হতে পারে, হ্যাঁ, তখন যমজ হবে। যমজ কি ঘরে ঘরে হয়? সব মানুষের কি যমজ হয়? তার মানে ওইটা একটা অস্বাভাবিক ঘটনা। ওকে, বলো। এখন কি বুঝে গেছে না জোনার রিঅ্যাকশনের ব্যাপারগুলো একটু? ভাইয়া সবাই এটা ক্লিয়ার? এই জোনার রিঅ্যাকশনের এই ব্যাপারটা, তাহলে নিষেকের ব্যাপার আমরা বুঝে গেছি, রাইট? বলো সবাই, ভাইয়ারা ভাইয়ারা, এই এক দুজন বলছে ক্লিয়ার, বাকিরা? ওকে ক্লিয়ার, ইয়েস। আচ্ছা, একজন বলছে ভাই প্রো নিউক্লিয়াসটা কি? প্রো নিউক্লিয়াস কিছু না, মানে ওর পরবর্তীতে ওরা, মানে প্রোর নিউক্লিয়াসের জায়গাটা হচ্ছে যে আগে, মানে নিউক্লিয়াস হওয়ার আগের যে ধাপটা, মানে সম্পূর্ণ নিউক্লিয়াস হওয়ার আগে তার যে বেবি স্টেপ, মানে বাচ্চা বাচ্চা নিউক্লিয়াসটাকে আমরা এইভাবে প্রো নিউক্লিয়াস বলি, ঠিক আছে? ওই প্রো নিউক্লিয়াস দুইটা শুক্রাণুর এই নিউক্লিয়াসটাকেও প্রো নিউক্লিয়াস বলে, এটারও প্রো নিউক্লিয়াস বলে, দুইটা মিলে পরে জাইগোট হয়। আরেকটা যেটা আমি আবার পরে এখানে বলছিলাম, আরেকবার রিপিট করে দেই, যে এই যে যখন শুক্রাণু এই যে ডিম্বাণুর এখানে ঢুকার আগে এই ওর ভিতরে কি থাকে, কোন দশা থাকে? সেকেন্ডারি ওসাইট। যখনই শুক্রাণু প্রবেশ করে তখনই ওর ভিতরে এই সেকেন্ডারি ওসাইট সাথে সাথে ডিম্বাণুতে পরিণত হয়, মানে নিউক্লিয়াসে পরিণত হয়, মানে ওর নিউক্লিয়াসটা সেকেন্ডারি ওসাইট থেকে সাথে সাথে ডিম্বাণুতে পরিণত করে দেয়। এটা খালি একটু মাথায় রাখবা, যে শুরুতে সেকেন্ডারি ওসাইট থাকে, যখনই শুক্রাণু ঢুকবে সাথে সাথেই ও বিভাজিত হয়ে ডিম্বাণু তৈরি করবে, পোলার বডি তৈরি করবে, পোলার বডি তো নষ্ট হয়ে যায়, আর ওই ডিম্বাণুর সাথে শুক্রাণু
মিশে, দুইটার নিউক্লিয়াস মিশে জাইগোট তৈরি করে। ওকে, সবাই বুঝছো? গুড। তাহলে দেখছো একটা সুন্দর জিনিস আমাদের পড়া হয়ে গেল। এবার একটা মজার, নিষেক হইল, এবার কি ঘটবে? নিষেকটা কোথায় ঘটছে বলো তো? তাহলে তোমাকে যদি এবার আমি প্রশ্ন করি নিষেক কোথায় ঘটছে, কি বলবা? নিষেক কোথায় ঘটছে কি বলবা দেখি, আমাকে বলো। নিষেক কোথায় ঘটেছে কি বলবা? অ্যান্সার, প্রশ্ন করা হইলো নিষেক কোথায় ঘটে। গুড, অ্যাম্পুলা। গুড, অ্যাম্পুলা। সবাই পারছো, দেখছো? এই যে এইভাবে বুঝে পড়লেই জিনিসগুলা ইজি হয়ে যায়। এই যে এখানে সব আছে, এখানে লাইনগুলো তোমরা পড়বা, সমস্যা নাই, ঠিক আছে? এগুলো তোমরা পড়ে ফেলবা। এবার আসো নিষেকের পরের জিনিসটা, ইমপ্ল্যান্টেশন। কি জিনিস? হ্যাঁ, ইমপ্ল্যান্টেশন কি জিনিস এটা আমি তোমাদেরকে একটু বুঝাবো। এবার আমাদের নেক্সট টপিক, নিষেক গেল, ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন ঠিক আছে? ইমপ্ল্যান্টেশন, ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, ইমপ্ল্যান্টেশন মানে কি? এই যে জাইগোট, খেয়াল করো কি বলছে আগে, নিষেক ঘটলো, হ্যাঁ, নিষেকের 6 থেকে 9 দিনের, কি বলছে? নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থায়, কোন অবস্থায়? ব্লাস্টোসিস্ট অবস্থায়, ওকে, কি বলছি? নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর, এই বলো, তোমাদেরকে পড়াইছি জরায়ুর কয়টা স্তর? জরায়ুর কয়টি স্তর? কি পড়াইছি বলো? ভাই এত যতই পড়ছি তো এটা তো পড়তে হবে, আমরা তো ধাপে ধাপে গেছি। তোমার বইয়ের সিরিয়ালে তুমি একটু বুঝে পড়লেই এরপরে হয়ে যাবে, বুঝছো? আমাদের কিন্তু মানে মেজর পার্ট কিন্তু হয়ে যাচ্ছে, এরপরে লাস্টের দিকের গুলা আজাইরা আউল ফাউল পার্ট, ঠিক আছে? বলো জরায়ুর কয়টা লেয়ার আমরা পড়ছি? জরায়ু যে একটা অঙ্গ, নারীর ভিতরের দিকে এই অঙ্গ, নিচের দিকে অঙ্গটা থাকে, হ্যাঁ, বাইরে থেকে দেখা যায় না। তো ওই জরায়ুর কয়টা স্তর? 3টা স্তর আমরা পড়েছি। পেরিমেট্রিয়াম, বাইরেরটা ছিল পেরিমেট্রিয়াম, ভিতরেরটা ছিল মায়োমেট্রিয়াম, একদম ভিতরেরটা ছিল এন্ডো। তাহলে পেরিমেট্রিয়াম, মাঝেরটা ছিল, মধ্যখানে ছিল মায়োমেট্রিয়াম, সবচেয়ে ভিতরে ছিল এন্ডোমেট্রিয়াম। আচ্ছা, তো ওই যে জরায়ুর সবচেয়ে ভিতরের স্তর এন্ডোমেট্রিয়ামে প্রতিস্থাপন, এই ঘটনাটাকে আমরা ইমপ্ল্যান্টেশন বলি। কি বলছি? এই তো। এবার আসো, নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোট কোন অবস্থায়, এই যে কথাগুলো ইম্পর্টেন্ট,
জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থায় কি করে, জরায়ুর কোথায়, কোন লেয়ারে, এন্ডোমেট্রিয়াম লেয়ারে যখন প্রতিস্থাপিত হয় এটাকে বলা হয় কি, ইমপ্ল্যান্টেশন। কি বলা হয়, ইমপ্ল্যান্টেশন। ওকে, তো আমি এবার তোমাদেরকে একটু বুঝাই আগে কি ঘটে। দেখো, যখন জাইগোট তৈরি হয়, হ্যাঁ, জাইগোট, ধরো এটা একটা জাইগোট তৈরি হলো, তাই না, এটা কি তোমার জাইগোট। ওকে, ওই যে নিষেক হয়ে এরকম একটা জাইগোট তৈরি হলো। এবার এটা কি হয়, আস্তে আস্তে ও বিভাজিত হবে। এটা বিভাজিত হবে না বলো, এটা তো বিভাজিত হবে, হবে তো নাকি, এমনি তো আর সারাক্ষণ থাকবে না, রাইট? তাহলে ও বিভাজিত হয়ে ধরো একটা থেকে সে দুইটা হইল, ঠিক আছে, দুইটা হইলো। এই যে বিভাজন, জাইগোটের এই বিভাজনটাকে আমরা কি বলি, এই যে জাইগোটের বিভাজন হয় এটাকে আমরা বলি ক্লিভেজ। তাহলে ক্লিভেজ মানে কি ভাইয়া, ক্লিভেজ মানে কি, জাইগোটের বিভাজন। জাইগোটের বিভাজন, ক্লিভেজ মানে কি, জাইগোটের বিভাজন, ঠিক আছে, জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলা হয়। তাহলে এইখান থেকে আমার এই জিনিসটা তৈরি হলো। এবার দেখো এইটা থেকে কি বলছে, যে এইখান থেকে তারপরে যখন আমার ঘটনাটা ঘটবে, যে এইখান থেকে ও আবার চারটা হবে, কি হবে, চারটা। কয়টা হলো, চারটা হইলো, তাই না, কয়টা, দুইটা থেকে চারটা। এবার আস্তে আস্তে ওরা বিভাজন হয়ে হয়ে এরকম একটা দশা আসবে, কি বলছে, 16টা কোষ নিয়ে, এরকম এরকম 16টা। ঠিক আছে, এরকম কয়টা, 16টা নিয়ে, ধরো আরো আছে এরকম দিলাম, 16টা নিউক্লিয়াস মিলে একটা দশা তৈরি করে, এটাকে বলে মরুলা। এটা কি বলে, মরুলা। এবার এই মরুলা তারপরে কি ঘটবে, ও দেখো এবার ও একটা দশায় পরিণত হয়, যেটা হচ্ছে এরকম, এই কোষগুলো এবার এভাবে থাকবে, ঠিক আছে, এরকম। এইটা, এই মরুলা থেকে তারপরের দশাটা কি, এটা হচ্ছে ব্লাস্টুলা। কি এটা, ব্লাস্টুলা। মরুলা দশা থেকে পরের দশাটার নাম কি, ব্লাস্টুলা দশা হয়। এই যে ব্লাস্টুলা দশা, হ্যাঁ, এই ব্লাস্টুলা দশায়, মানে এটা ব্লাস্টুলা দশা বা আমরা বলি ব্লাস্টোসিস্ট, একটা গঠন তৈরি করে এরকম ব্লাস্টোসিস্ট। আচ্ছা, তোমাদেরকে ওইভাবে না দিয়ে তোমাদেরকে এরকম ইয়েটা দেখায়, ব্লাস্টোসিস্ট দশাটা দেখাই, ব্লাস্টুলা দশাটা পরে দেখাবো না, তোমাদেরকে ব্লাস্টোসিস্ট, হ্যাঁ, একটা গহ্বর থাকবে আর কি, এরকম দেখো, এটা এরকম একটা ব্যাপার। এই যে দশাটা, এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলি আমরা ব্লাস্টোসিস্ট। ওকে, এই যে এখানে ভিতরে গহ্বর, এই কোষগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোকে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার। আচ্ছা, এই ব্লাস্টোসিস, এটা একটা গহ্বর, ব্লাস্টোসিল বলে, এই গহ্বরটাকে আমরা কি বলি, ব্লাস্টোসিল। দেখছো সবাই,
ওকে, সো ব্লাস্টোসিস্ট, সিস্ট কি জানো? গহ্বরের মতো থাকবে ব্লাস্টোসিস্ট। তার মানে এখানে ব্লাস্টোসিস্ট মানে হচ্ছে ভাইয়া এখানে একটা গহ্বরের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে সিল, সিল থেকে সিস্ট, তাহলে এরকম একটা গহ্বরের মতো দেখা যাচ্ছে এবং এই ব্লাস্টোমিয়ার কোষগুলো আছে, এই জন্য নাম হয়েছে ব্লাস্টোসিস্ট। এই দশাটাকে কি বলে, এই ধাপটাকে মানে এই গঠনটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। এখন এই অবস্থায় যখন আসলো জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হচ্ছে, এগুলা হইতেছে কোথায়? এভাবে করে করে সে কোথায় আগাচ্ছে, কোথায় আগাচ্ছে বলো? ওকে দেখো এবার এই যে এই জায়গাটায় কি ছিল, হ্যাঁ জরায়ু, ওদের জরায়ুর অংশটা। এইখান থেকে আমরা দেখেছিলাম যে তোমার এই জায়গা থেকে ওই যে ধরো এখানে নিষেক হয়েছে, কি হয়েছে এইখানে নিষেক হয়েছে, আর এইটা হচ্ছে জরায়ু। এটা কি? এটা হচ্ছে জরায়ু। ওকে, এই জরায়ুর তিনটা লেয়ার আমরা বলছি, তো ধরো এটা তো বাইরের লেয়ার পেরিমেট্রিয়াম, তারপরে এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এদিক দিয়ে এটা কি মায়োমেট্রিয়াম, আর সবচেয়ে ভিতরের লেয়ারটা কি? সবচেয়ে ভিতরের লেয়ার হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এইটা হচ্ছে ধরো এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? এইখানে এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে, এটা এন্ডোমেট্রিয়াম লেয়ার, এন্ডোমেট্রিয়াম স্তর এটা। এরকম, এটা কি? এটা হচ্ছে ভাইয়া এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এটা কি? এন্ডোমেট্রিয়াম। কি এটা? এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? হ্যাঁ বুঝে গেল সবাই? ওকে দেখি আমাকে বলো, হ্যাঁ এতটুকু তো বুঝছো। এখন দেখো সবাই, এই যে এন্ডোমেট্রিয়াম এখানে আছে, আমি এটা দেখাইলাম। এবার ওই যে এখানে নিষেক হয়েছিল না অ্যাম্পুলাতে, তোমরাই বলছো অ্যাম্পুলাতে নিষেক হয়েছিল জাইগোট। এবার এই জাইগোটটা কি হয়েছে জানো? এই অ্যাম্পুলা থেকে আস্তে আস্তে সে এই যে মরুলা, এই যে ধরো এখান থেকে সে বিভাজন হয়েছে, তারপরে সে মরুলা হয়েছে, এই যে এরকম মরুলা, হ্যাঁ মরুলা, তারপরে সে কি হয়েছে এই যে ব্লাস্টুলা, হ্যাঁ এই যে ব্লাস্টুলা, এরকম ব্লাস্টুলা মানে ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট এইভাবে যাইতে যাইতে ব্লাস্টোসিস্ট হয়েছে। এই ব্লাস্টোসিস্ট এবার গিয়ে সুন্দরভাবে কোথায় বসবে? এই যে এন্ডোমেট্রিয়ামে এসে প্রতিস্থাপিত হবে। এন্ডোমেট্রিয়ামের স্তরটাকে ও ওই জায়গায় নিজেকে বসায় নিবে এই ব্লাস্টোসিস্ট। তো কি হলো ফাইনালি ব্লাস্টোসিস্টটা এই যে এখান থেকে আগায় সে এইখানে এসে এভাবে বসে পড়লো। এই যে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে এরকম বসে পড়লো। তো এই যে এন্ডোমেট্রিয়ামে খেয়াল করো, এই যে এন্ডোমেট্রিয়ামে এসে এই যে জায়গাটায় বসে পড়লো, এই ঘটনাটাকেই আমরা বলি ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন বুঝে গেছে? এই এখন কি বুঝছো সবাই? বলো বলো এতটুকু। তাহলে আমাদের এটা হচ্ছে ইমপ্ল্যান্টেশনের টোটাল বেসিক।
অপরিণত কোষ গহ্বর বলতে পারো, অপরিণত কোষ গহ্বর, হ্যাঁ বলা যায়। ওকে, দেখো তো এইটা হচ্ছে এইখানে ব্যাপার। এই যে জায়গাটায় যখন এরকম তৈরি হয়, এই যে ব্লাস্টোসিস্টের এখানে একটা লেয়ার আছে না, এই লেয়ারটারে বলে ট্রফোব্লাস্ট। এই দিক দিয়ে এই যে ওর যে একটা লেয়ার, এই যে ব্লাস্টোমিয়ারের যে স্তর, হ্যাঁ এগুলা কি কোষগুলা কি বলে ব্লাস্টোমিয়ার, এদের যে স্তর, এই স্তরটারে বলে কি ট্রফোব্লাস্ট। ট্রফোব্লাস্ট। এই চ্যাপ্টার কয়টা ক্লাস লাগবে? বারবার একই প্রশ্ন। আচ্ছা, আমার কথা হচ্ছে যে এক দুইটা লেকচার আরো লাগতে পারে, কারণ আমি তো তোমাদেরকে উড়ে এসে পড়াইতে পারবো না, কোন রকম পড়াইতে পারবো না, সো একটু টাইম লাগতেই পারে। এক দুইটা, কালকে একটা তো পর্ব হবে আমাদের রুটিন মাফিক, বৃহস্পতিবার আমাদের কালকের ক্লাসটা হবে। তারপরেরটা ভাইয়া হয়তো কালকের ক্লাস চেষ্টা করব, কারণ আজকে অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস আমাদের হয়ে যাবে, নিষেক, ইমপ্ল্যান্টেশন, এগুলো যদি তুমি বুঝে ফেলো, তারপরে আসলে এরপরে ডিটেইলড আর তোমাদের আহামরি সিকিউ বেসড কিছু নাই। সো হয়তো কালকের ক্লাসে শেষ হয়ে যাবে, নাইলে যদি বড় জোর আর একটা ছোট ক্লাস লাগতে পারে। দেখছো সবার? ওকে, তাহলে আর কোনো প্রবলেম আছে এখানে? তাহলে ভাই ইমপ্ল্যান্টেশন আমরা বুঝে গেছি, হ্যাঁ বুঝছো ইমপ্ল্যান্টেশন? হ্যাঁ, দুইটা ক্লাস লাগতেও পারে এরপরে, বাট তোমরা যেটা ভাবতেছো যে ভাইয়া পরের অনেক তো টপিক, ভাইয়া ওই টপিকগুলো না বাচ্চা, মানে ওগুলা তোমাদের এত একে এত ডিটেলস বোঝানোর কিছু নাই, ওগুলো হচ্ছে রচনামূলক। ধরো পুরুষ প্রজনন তন্ত্রের কি সমস্যা, এগুলো আইডিয়া, এগুলো রচনামূলক, তোমাদের এক লাইন বুঝাই দিব, তুমি এমনিই বুঝে যাবা। মানে ওগুলাতে বিশাল করে এখানে ব্যাখ্যার কিছু নাই, মানে ওগুলো রচনামূলক কিছু জিনিসপত্র। হরমোন কমলে কি হবে, এগুলা থেকে সিকিউ আসে না, কিছুই আসে না তেমন। হ্যাঁ, যা সিকিউ আসে মোটামুটি ভাইয়ার আজকের ক্লাসের মধ্যে যা পড়াবো এগুলা থেকেই ঘুরে ফিরে বেশিরভাগ সিকিউ আসে। এজন্য তোমাদেরকে দেখো না, এগুলা তোমাদেরকে একদম লিখে লিখে একে পড়াচ্ছে, কারণ এগুলা থেকে আসবে, এগুলা থেকে আসবে। সো এগুলাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে দেখো কিছু এমসিকিউ এর জন্য আমাদের বই থেকে আমরা যদি দেখি অলরেডি আছে, এখানে এগুলো দেখে যাবো, আমি অলরেডি পড়ায় ফেলছি। জাইগোটের এই যে বিভাজনটাকে আমরা কি বলি? ক্লিভেজ, তাই না? এখানে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোসিস্টে কয়টার মতো কোষ থেকে? 100টা, এটা পড়ে ফেলবা। ব্লাস্টোমিয়ারের স্তরটাকে কি বলে? ট্রফোব্লাস্ট। আমি বলছি ব্লাস্টোমিয়ারের স্তরকে কি বলে? ট্রফোব্লাস্ট। আচ্ছা, তারপরে ওটা লাগবে না, এটা দরকার নাই এখানে। এটা মনে রাখবা, এই যে সংজ্ঞাটা, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্টের গ্রথিত হওয়ার প্রক্রিয়ার নামই ইমপ্ল্যান্টেশন। ওই যে বললাম না, ব্লাস্টোসিস্টটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে যে গ্রথিত হয়ে যাচ্ছে, ওইখানে যে বসে যাচ্ছে, এইটাকে, এই প্রক্রিয়াটা কি? ইমপ্ল্যান্টেশন বলে। ওকে, কত দিনের মধ্যে হয় এটা? নিষেক হওয়ার 6 থেকে 9 দিনের মধ্যে হয়। কতদিন? নিষেক হওয়ার 6 থেকে 9 দিনের মধ্যে এটা হয়। এবার আসি আমরা অমরা। তাহলে আমাদের নিষেক গেল, এবার অমরাটা কি? অমরাটা নিয়ে একটু আমরা দেখব। দেখো, অমরা বা প্লাসেন্টা, ইংরেজিতে কি বলে? প্লাসেন্টা। ওকে, প্লাসেন্টা বা অমরা। অমরাটা কি?
দেখো একটা জিনিসের ধরো এরকম একটা বাচ্চা যখন জরায়ুর ভিতরে থাকে, এই বাচ্চার চারপাশে এই যে দেখো একটা লাল এরকম লেয়ার দেখতেছো, লাল এরকম হয়ে আছে। হ্যাঁ, এই যে বাচ্চার এই যে দিক দিয়ে লাল একটা লেয়ার হয়ে আছে, এই লাল লেয়ারটাকে আমরা বলি অমরা। এই লাল লেয়ারটাকে আমরা কি বলি? অমরা। ঠিক আছে, এই অমরা, এই অমরার এখান থেকে তোমার এই যে এইভাবে একটা নালী থাকে, এটাকে বলা হয় অমরার সাথে বাচ্চাকে। তো অমরা হচ্ছে বেসিক্যালি একটা কি বলবো, একটা ঘর, বাচ্চাটা যেখানে এইটার ভিতরে বাচ্চাটা আবদ্ধ থাকে, অমরার ভিতরে বাচ্চাটা থাকে। ঠিক আছে, এখন এই অমরার সাথে, অমরা একটা মোটা লেয়ারের মতো, এই অমরার সাথে বাচ্চার একটা সংযোগ থাকে কি দিয়ে? একটা নালী দিয়ে। এটাকে বলে আম্বিলিকাল কর্ড। কি বলে? আম্বিলিকাল কর্ড। ঠিক আছে, আম্বিলিকাল কর্ড বলা হয় এটাকে। ওকে, তো এখন আমরা আসি যে এই যে বাচ্চাটা যে অমরা, এটা কত দিনের মধ্যে হয়? দেখো, নিষেকের 12 সপ্তাহ পরে প্লাসেন্টা গঠিত হয়। নিষেকের কত সপ্তাহ পরে? যখন একটা নিষেক হইল তখন মায়ের দেহে 12 সপ্তাহ পর একটা প্লাসেন্টা হয়। এই প্লাসেন্টা বা অমরা, এটার ভিতরে আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়। ঠিক আছে, এবং তুমি যদি তোমাকে যদি বলে তাহলে এই পুরো প্লাসেন্টা সহ বাচ্চাটা কোথায় থাকে? জরায়ুতে থাকে। কোথায় থাকে? জরায়ু। কারণ যা ঘটবে এই নিষেকের পর থেকে, যা ঘটবে সব কোথায়? স্ত্রীর জরায়ুতে। জরায়ুতে। তো এই জরায়ুর ভিতরে একটা প্লাসেন্টা খোলস, প্লাসেন্টা হচ্ছে একটা খোলস, ওর ভিতরে বাচ্চাটা। তো এটা 12 সপ্তাহ, এটা এমসিকিউ তুমি ভালো করে পড়বা। হ্যাঁ, এটা মাথায় রাখবা। আচ্ছা, এই সংজ্ঞাটাই কি বলছে একটু দেখো তো। ভ্রূণীয়, ভ্রূণ মানে কি? এই বাচ্চা, এই যে বেবিটা, ভ্রূণ। ভ্রূণীয় ও মায়ের টিস্যুর গঠিত যে চাকতির মতো গঠন, চাকতির মতো একটা গঠনে যে গোল হয়ে এরকম থাকে, যেটা কি না ফিটাস। ফিটাস মানে বুঝো, এই যে ভ্রূণ মানে নতুন বাচ্চা, এটাকে কি বলে? ফিটাস। এখানে একটা কথা বলছে, 8 সপ্তাহ পর যখন ভ্রূণ মানুষের অবয়ব লাভ করে তখন তাকে ফিটাস বলে। মানে দেখো, যখন একটা নিষেক হয়, এই নিষেক হইলো এরকম ব্লাস্টুলা, এগুলারে দেখে কি তুমি বাচ্চা মানুষ মনে হচ্ছে? না। কিন্তু ঠিকই আস্তে আস্তে সময় যায় গেলে 8 সপ্তাহ পর, কত? 8 সপ্তাহ পর এই জায়গাটা একটু ভ্রূণের মতো দেখায়, একটা মানুষের মতো দেখায়। হ্যাঁ, এরকম ধর একটু মানুষের মতো দেখায়। ওই 8 সপ্তাহ পর থেকে ওই ভ্রূণটাকে আমরা বলি ফিটাস। কি বলি? ফিটাস। হ্যাঁ, এটা মাথায় রাখবা। আচ্ছা, গেল এটা। এখন ফিটাস বলে, অমরায় ফিটাসের অংশ হচ্ছে কোরিয়নিক কোষ। তো এখন এই অমরায় দেখো, অমরা তো এইটার একটা অংশ হচ্ছে বাচ্চার সাথে, ধরো একটা অংশ এইখানের, এই অংশটা বাচ্চার সাথে, আর বাইরের অংশটা মায়ের সাথে। একটা মা আর একটা হচ্ছে বাচ্চার সাথে অংশ, তাই না? মানে ফিটাসের অংশ। এই অংশ, ভিতরের অংশটা ধরো ফিটাসের সাথে, বাইরেরটা কি মায়ের সাথে কানেক্টেড, তাই না? এখন বলছে অমরায় ফিটাসের যে অংশ সেটাকে বলে কোরিয়নিক কোষ। এখানে কোন ধরনের কোষ? এই যে ভিতরের এই জায়গাটায়, এই যে ভিতরের জায়গাটায় ভাইয়া কোরিয়নিক কোষ থাকে, এক ধরনের কোষ, কোরিয়ন বলে এটাকে। আচ্ছা, এখন এবার আসো, বলছে এই যে আম্বিলিকাল ধমনী ও শিরা নামক দুটি রক্তবাহিকা এই জায়গায় ছড়ায় থাকে। এই যে বাচ্চার সাথে এখানে কি আসে? আম্বিলিকাল ধমনী, আম্বিলিকাল শিরা। আম্বিলিকাল মানে কি? নাভি। নাভি, আম্বিলিকাস মানে কি? নাভি। ওই যে আমাদের নাভির সাথে কি থাকে? আমাদের যে মানুষ আছে বড় হয়েছে, আমাদের নাভি থাকে না? এই নাভির সাথে তোমার হচ্ছে এই যে একটা ধমনী, একটা কর্ড যুক্ত থাকে নাভির সাথে, তাই না? যেটা বাচ্চা হওয়ার সময় কেটে দেয়। ওকে, বাচ্চা হওয়ার সময় কি করে? কেটে দেয়। তো এই যে এইটা আম্বিলিকাল কর্ড, এটাকে কি বলে? আম্বিলিকাল কর্ড বলে। ঠিক আছে, এই আম্বিলিকাল কর্ড তৈরি হবে, মনে থাকবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই আম্বিলিকাল কর্ডের ভিতরে আম্বিলিকাল ধমনী, আম্বিলিকাল শিরা। আম্বিলিকাল ধমনী দিয়ে ভিতরে ঢুকবে, আম্বিলিকাল শিরা দিয়ে বের হবে। কি কি ঘটবে? আম্বিলিকাল ধমনী দিয়ে ভিতরে ঢুকবে, আম্বিলিকাল শিরা দিয়ে বের হয়। তার মানে এই যে একটা কর্ড যেটা নাভির সাথে লাগানো থাকে বাচ্চার, হ্যাঁ, পরে এটা কেটে দেওয়া হয়। তো এই যে কর্ডের সাথে তোমার এই সম্পর্কটা থাকে। কর্ডের ভিতরে কি থাকে? একটা আম্বিলিকাল ধমনী যেটা দিয়ে মায়ের দেহ থেকে রক্ত আসবে, আবার আম্বিলিকাল শিরা যেটা থেকে বাচ্চার থেকে রক্তটা আম্বিলিকাল শিরার মাধ্যমে মায়ের দেহে যায়। ওকে, এরকম।
আচ্ছা, তো এই যে প্রধান রক্তবাহিকা দুটি নাভিরজ্জু বা আম্বিলিকাল কর্ড নামক এই 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা একটি শক্ত গড়নের ভিতর দিয়ে অতিক্রম করে। যেটা বললাম, ওই যে আম্বিলিকাল কর্ড থাকে, এই কর্ডের ভিতর দিয়ে ধমনী শিরা দুইটা থাকে। ওকে, এটা এখন তোমাদের মোটামুটি এতটুকু। এটার অমরার ওজনটা দেখে রাখবা। অমরার ওজন সাধারণত 600 গ্রামের মতো হয়। এমসিকিউ এর জন্য এগুলো আর কি একটু দেখে রাখা। তো অমরার হিসেবটা আমরা যেটা বুঝলাম যে ভাই অমরা হচ্ছে এরকম, হ্যাঁ একটা ব্যাপার যে আপনার এটা হচ্ছে অমরা, ধরো এখানে অমরা, তো এইটার অমরার, হ্যাঁ অমরার তোমার হচ্ছে এরকম, ধরো এইটা হচ্ছে এইখানে এটা, এইখানে তোমার অমরার ভিতরে এই কোষগুলা থাকে, ঠিক আছে। অমরার এই যে এখানে এরকম বিভিন্ন কোষ, মানে যেটা বাচ্চার সাথে কোরিয়নিক কোষ বলে, কি বলে কোরিয়নিক কোষ। কোরিয়নিক কোষ এগুলো থাকে এইখানে। ধরো বাচ্চাটা আছে, আমি বাচ্চার ছবিটা আসলে ভালো আঁকতে পারবো না, এখানে ধরলাম এই জায়গায় এরকম করে বেবি একটা আছে, এই জায়গায় এরকম ধরলাম, ধরো এরকম একটা ভ্রূণের ব্যাপার আছে। এখন ওর সাথে এই দিক থেকে ওই যে নাভির সাথে এই জায়গা দিয়ে কি থাকবে, একটা কর্ড থাকে, এইটারে বলে আম্বিলিকাল কর্ড। এটারে কি বলে, আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। এইটার ভিতর দিয়ে আম্বিলিকাল ধমনী শিরা এগুলো গেছে। এখন এই যে জিনিসটা ঘটলো, আর এইটা কি বাইরের এই পুরো জিনিসটাকে বলে অমরা বা প্লাসেন্টা আমরা বলি, তাই না। এটার ভিতরেই ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়, ভ্রূণটা আস্তে আস্তে ওর ভিতরেই কিন্তু কি হয়, বড় হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই জায়গা থেকে আমাদের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এটা মাথায় রাখতেই হবে আমাদেরকে। দেখো এমসিকিউ তে এগুলো আসে অনেক সময়, যে মাথা থেকে ফিটাস, মানে এই যে অমরার মাধ্যমে কি হয়, মা থেকে বাচ্চাতে কিছু ফিটাস, মানে কি ওই যে মানে ভ্রূণ পেটে যে বাচ্চা, তো মা থেকে ফিটাসে কি কি আসে, ম্যাক্সিমাম জিনিস কি মা থেকেই তো আসবে, মাই তো বাচ্চাকে সবকিছু প্রোভাইড করে, আর বাচ্চা থেকে মাতে কি যাবে এগুলো নিয়ে একটু আলোচনা। সো মাথা থেকে ফিটাস, দেখো অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ভিটামিন, এগুলো হচ্ছে মাথা থেকে ফিটাসে যাবে, মা থেকে ফিটাসে এই জিনিসগুলা যাবে। আর ফিটাস থেকে মাথায় কি যাবে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, অন্যান্য বর্জ্য পদার্থ, এগুলো কি হবে, এগুলো ফিটাস থেকে মায়ের বডিতে যাবে। এগুলো কি হবে, ফিটাস থেকে মায়ের বডিতে যাবে। তাহলে বাচ্চা থেকে মায়ের বডিতে কি কি যায়, বর্জ্যগুলা যায়, খারাপ জিনিস, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, বর্জ্য এগুলা যাবে। মানে খারাপ জিনিসগুলা বাচ্চা কি করে, ওর খারাপ জিনিসগুলা মাকে দিয়ে দেয়, মা এগুলা নেয়, নিয়ে মা তার মূত্র এগুলার মাধ্যমে বের করে দেয়। আর মার থেকে সব ভালো ভালো জিনিস কি মনে রাখবা, সব ভালো জিনিসগুলা যাবে। ভালো কি কি, অক্সিজেন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লিপিড, সব দেখো খাদ্য উপাদান, সব খাদ্য উপাদান যাচ্ছে, গ্লিসারল, ভিটামিন, আয়ন, দেখছো সব ভালো ভালো জিনিস যাচ্ছে, সব ধরনের খাবারের উপাদানগুলো যাচ্ছে। এখন আসো, মা যদি কিছু খারাপ জিনিস খায়, যেটা সবার করা মানে কেউ অনেকেই করে না, কিন্তু কিছু তো থাকে যে অ্যাডিক্টেড, এখন তোমার খারাপ কিছু জিনিসও যাবে। তার মানে মায়ের সুস্থতা, এই জন্য মায়ের সবকিছু ইম্পর্টেন্ট। মা থেকে যা ভালো সব যাবে বাচ্চার বডিতে, মায়ের যেটা খারাপ সেটাও যাবে। অ্যালকোহল যাবে, মা যদি অ্যালকোহল নেয়, মা যদি সিগারেট নেয়, নিকোটিন যাবে, ঔষধ যাবে, ভাইরাস যাবে, অ্যান্টিবডি যাবে, ভাইরাস যে কোনো জীবাণু ওটাও যেতে পারে, অ্যান্টিবডি ধরো কোনো একটা ভ্যাকসিনের অ্যান্টিবডি ভালো জিনিস এটাও যেতে পারে, ঔষধ মা কোনো একটা ভালো মানে কোনো কাজের ওষুধ খাইলো এটাও যেতে পারে, আবার খারাপ ওষুধ এটাও যেতে পারে। ওকে,
মনে থাকবে সবার? বলো এটা। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন অমরার কাজগুলো কি কি? খুবই কমনলি প্রশ্ন যে ভাইয়া অমরার কাজ কি? খুবই কমন প্রশ্ন, অমরার কাজ কি? অমরার কাজ কি এটা নিয়ে আমরা আসি। দেখো আচ্ছা তোমাদের কমেন্টটা আচ্ছা তোমাদের এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? ওকে ক্লিয়ার, নো প্রবলেম। নাভি কেটে দিলে যে রক্ত বের হয় সে রক্ত কোথায় যায়? নাভি কেটে দিলে রক্ত বের হয়, ওই রক্ত তো কোথাও যায় না, ওটা বাইরে থাকে। যখন ডাক্তাররা কেটে দেয় ওইভাবেই কাটে, রক্তটা তখন বের হবে না, ওটা বাইরে পড়ে, তারপরে ওইভাবে ক্লোজ করে দেয়। ঠিক আছে, ওইভাবে ওটাকে ক্লোজ করে দেয়। আচ্ছা এখন যেটা আমাদের অনেক সময় দিতে পারে, অমরার কাজ কি? আমি অনেক কথা অলরেডি বলে ফেলছি, এখন তুমি বলবা দেখো অমরার কাজ কি। একটু আগে যেগুলো পড়লাম না ওগুলাই, যে মা থেকে ফিটাসে কি কি যায়, ফিটাস থেকে কি কি মাতে যায়, এগুলাই কিন্তু অমরার কাজ। মানে অমরার কাজ কি? মায়ের সাথে বাচ্চার একটা সংযোগ তৈরি করা, একটা যোগাযোগ তৈরি করা, তাই না? হ্যাঁ, বায়োলজিটা তোমার বাকি, কাজিমুর রশিদ। হ্যাঁ তুমি মার্চের আগে পারবা যদি আমাদের ক্লাস টানা ওয়েবসাইট থেকে করতে থাকো পেরে যাবা। দেখো সংস্থাপন কি করে? অমরার জরায়ু প্রাচীরে সংস্থাপিত হয়ে যায়। তাহলে অমরার মাধ্যমে জরায়ুতে বাচ্চাটা থাকে, বড় হয়, অমরাটা আটকায় রাখে, জরায়ুতে প্লেস করে রাখে। পুষ্টি কি বলছে? পুষ্টি, অমরা মায়ের রক্তস্রাব থেকে পুষ্টি পায়। গ্যাসীয় বিনিময়, ভাইয়া কি বলছে? গ্যাসীয় বিনিময়, এই যে বিভিন্ন গ্যাস আদান প্রদান এগুলা হয়, তাই না? মাতৃদেহ ভ্রূণের মধ্যে গ্যাসীয় বিনিময় হয়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এই বিনিময়টা হয়। ভালো কথা। হ্যাঁ, মা কি করে? মা থেকে অক্সিজেনটা যায়, মা থেকে অক্সিজেন বাচ্চার দেহে যায়, আর বাচ্চা থেকে কি করে? বাচ্চা থেকে কার্বন ডাই অক্সাইড মায়ের দেহে যায়, তাই না? তাহলে এইভাবে গ্যাসীয় বিনিময় করে। পুষ্টি উপাদান, গ্লুকোজ, তোমার হচ্ছে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, সব কিন্তু বাচ্চার বডিতে যাচ্ছে। রেচন, রেচন কি? বর্জ্য পদার্থ কি হয় বলতো? বর্জ্য পদার্থগুলো বাচ্চা থেকে কোথায় যায়? বর্জ্য পদার্থগুলো বাচ্চা থেকে তোমার হচ্ছে যে অমরার মাধ্যমে বাচ্চা থেকে, বা ফিটাস লিখি তোমাদের জন্য, ফিটাস, ঠিক আছে? ফিটাস থেকে ও কি কোথায় যাবে? ফিটাস থেকে ও যায় হচ্ছে অমরার মাধ্যমে মায়ের দেহে, মায়ের দেহে যাবে, ঠিক আছে? মায়ের দেহে যাবে। এরপরে আসো অনাক্রম্যতা। হ্যাঁ, তাহলে কি বলছে? রক্তে কয়েকটি রোগের বিরুদ্ধে যেমন মায়া কি করে? বাচ্চার বডিতে কিছু অ্যান্টিবডি ঢুকে, যার মাধ্যমে কি হবে? বাচ্চা ওই রোগগুলার বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, অনাক্রম্যতা মানে প্রতিরক্ষা ব্যবস্থা তার তৈরি হওয়া। মানে মায়ের বডি থেকে কিছু অ্যান্টিবডি যাবে। কোন কোন রোগ? এই যে দেখো, ডিপথেরিয়া, হাম, বসন্ত,
হ্যাঁ, স্কারলেট ফিভার এগুলা বলা হয় যে এই যে রোগগুলা এদের যে অ্যান্টিবডি এটা বাচ্চার দেহে চলে যাবে মায়ের দেহ থেকে, এর মাধ্যমে কি হইলো বাচ্চা এই ধরনের রোগে আক্রান্ত হবে না, বাচ্চা এই ধরনের রোগে আক্রান্ত হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা এখানে। ওকে, মনে থাকবে সবার। ওকে, নেক্সট জীবাণু বহন কি বলছে আমার এখানে, জীবাণু বহনের ক্ষেত্রে। ওকে দেখো, তো জীবাণু বহন এই জায়গায় বলছে গর্ভকালীন সময় মা যদি সিফিলিস বা হাম বা জলবসন্ত, গুটি বসন্ত, রুবেলা এইসব রোগের ভাইরাসে আক্রান্ত হয় তাহলে ওই ভাইরাস ভ্রূণদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি বা অঙ্গহানি ঘটাতে পারে। তো এটা কি বলছে যে এই যে কিছু কিছু জীবাণু যেগুলা প্রবেশ করতে পারে, এই যেগুলা সিফিলিস, হাম, জলবসন্ত, গুটি বসন্ত, বসন্ত রোগ, রুবেলা, এই ভাইরাসগুলা মায়ের বডি থেকে বাচ্চার বডিতে প্রবেশ করতে পারে, বাচ্চার বডিতে প্রবেশ করতে পারে। তাহলে কোন কোন জীবাণুগুলা মায়ের দেহ থেকে বাচ্চার দেহে জীবাণু চলে যেতে পারে, অমরার মাধ্যমে যেতে পারে, সেগুলো হচ্ছে সিফিলিস, হাম, বসন্ত, জলবসন্ত, গুটি বসন্ত এবং রুবেলা। আচ্ছা হ্যাঁ, এটা গেল। তাহলে এগুলো জীবাণু, এটা একটা খারাপ দিক যে অমরার মাধ্যমে জীবাণুগুলোও চলে যেতে পারবে। ওষুধ, এই যে দেখো একটু আগে বলছিলাম না ওষুধ, বিভিন্ন ওষুধ যায়, মা যেই ওষুধগুলা নিবে এই ওষুধগুলা ধরো তুমি একটা বাচ্চার জন্য কিছু ওষুধ দরকার, বাচ্চাকে দেওয়ার জন্য এখানে কিছু ওষুধ যাইতে হবে, বাচ্চাকে কিন্তু তুমি খাওয়াতে পারবা, পেটের ভিতরে ওকে দিতে পারবা না। মা যদি ওই ওষুধটা নেয় তাহলে ওই ওষুধটা বাচ্চার বডিতেও প্রবেশ করবে, তাই না, বাচ্চার বডিতে প্রবেশ করবে, তাহলে বাচ্চারও কাজ করবে। সো এই কথাটা বলছে ওষুধ। তাহলে ওষুধের বিনিময়, মানে ওষুধ বিনিময় না, ওষুধ প্রেরণ, ওষুধটা মা থেকে বাচ্চার বডিতে যেতে পারবে। এরপরে বলছে অমরা কিছু সঞ্চয় করে, যে স্নেহ, চর্বি, গ্লাইকোজেন, লৌহ এগুলোকে সঞ্চয় করে। ওকে ফাইন। লাস্ট পয়েন্টটা একটু লাস্টে আছে বাট এটা ইম্পর্টেন্ট আছে, কিছু হরমোন নিঃসরণ করে। অমরা কিছু হরমোন নিঃসরণ করে, যে হরমোনগুলো কয়টা, 4 ধরনের হরমোন নিঃসরণ করে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। তাহলে কি বলছে, কি কি দেখো ভাইয়া, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে, তারপরে কি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইচসিজি, আমরা সংক্ষেপে লিখি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইচসিজি। আরেকটা হচ্ছে হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, এইচপিএল, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন। যেমন হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন এটা কি করে, মায়ের ওই যে বাচ্চা হওয়ার পরে দুগ্ধক্ষরণ হয় না, শাল দুধ বের হয়, বাচ্চা তো মায়ের দুধই পান করে, তো ওই মায়ের দুধের পানের পিছনে কোন হরমোনটার ভূমিকা রাখে, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন এখানে ভূমিকা রাখে। এবং আরেকটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এই গোনাডোট্রপিন হরমোনও বিভিন্ন কাজ করে। তোমার হচ্ছে যে ওই যে মায়ের যখন মানে গর্ভাবস্থায় মায়ের অমরার এটা মেইনটেইন করা, বিভিন্নভাবে এটার গ্রোথ নিশ্চিত করা, যখন বাচ্চা বের হবে, প্রসব হবে, তখনও এই হরমোনগুলো কাজ করে। তার মানে এদের মাল্টি কাজ আছে, অনেক রকমের কাজ ওরা করে থাকে। তো কয়টা হরমোন, 4টা, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচপিএল, এইচসিজি। এইচপিএল মানে ল্যাক্টোজেন, এইচসিজি মানে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ওর কাজ। তুমি যখন তোমাকে পরীক্ষায় আসবে, তুমি আগে হেডলাইন গুলো মাথায় রাখতে হবে, কি করে, তা আমার করলে সংস্থাপন করে, মানে বাচ্চাটাকে ধারণ করে, জরায়ুর সাথে অ্যাটাচ রাখে, পুষ্টি পদার্থ, গ্যাসের অক্সিজেন দেয় বাচ্চাকে, বাচ্চা থেকে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে নেয়, তারপরে কি পুষ্টি দিচ্ছে, ফাইন। এরপরে হচ্ছে বর্জ্য, বাচ্চা থেকে বর্জ্যটাকে নিয়ে নেয়, জীবাণু বিভিন্ন অনাক্রম্যতা দেয়, মানে বাচ্চাকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দেয় বাচ্চার। আবার অমরার মাধ্যমে মায়ের থেকে জীবাণু, খারাপ জীবাণু চলে যেতে পারে, মায়ের থেকে মা যেই ঔষধগুলা নেয় সেই ঔষধ বাচ্চার বডিতে যেতে পারে, এরপরে ও হরমোন তৈরি করে। তো এই যে কমন 7-8টা পয়েন্ট যদি লিখতে পারো হয়ে গেছে। অমরার কাজ যদি আসে এটা লিখবা। ভাইয়া কিউট দেন, ঠিক আছে ভাইয়া কিউট দেন, কিউট দিতে পারবো না ভাই, কিউট আমারই লাগবে।
বুঝে নাই? তো এখনো অবিবাহিত, তুমি যে ভাইয়ের কাছে কিউট চাচ্ছ, কিউট পেলে ভাইয়ারই তো লাগবে, একজন পাত্রী লাগবে না? কিউট লাগবে না একটু? লাগবে নাকি, কি বলো? তাহলে তুমি যে তোমার আমি কিউট দিব কিভাবে? বুঝছি তুমি কোনটা বুঝাইছো, ছুটি লাগবে তোমার। আচ্ছা ওকে, একটু এই আবরণী গুলো পড়াই দিই। এটা মানে আবরণী এত লেস ইম্পর্টেন্ট, বাট এমসিকিউতে তোমাদের অনেক সময় আসে যে ভ্রূণের অনেকগুলা লেয়ার থাকে, জাস্ট ওদের কাজগুলা নামগুলা পড়বা আর কাজগুলা একটু পড়লেই হয়। এখানে তেমন কিছু আসে না আসলে, বুঝছো? এখান থেকে তেমন কিছু আসেই না বলা যায়। ওকে দেখো, এখন ভ্রূণ আবরণী, আমরা কি বলতেছি? ভ্রূণের আবরণী, ভ্রূণ আবরণী, ঠিক আছে? তো ভ্রূণ আবরণীতে দেখো আমার যেটা বলা হচ্ছে, পরিস্ফুটন কালে মানব ভ্রূণ যে 4টি ঝিল্লিতে বেষ্টিত থাকে সেগুলোকে বহির্ভ্রূণীয় আবরণী বলে, ঠিক আছে? তাহলে এই যে মানব ভ্রূণ 4টা, কি বলছি, 4টা ঝিল্লিতে বেষ্টিত থাকে, 4টা ঝিল্লিতে বেষ্টিত থাকে, এদেরকে বহির্ভ্রূণীয় আবরণী বলে। এদেরকে কি বলে? বহির্ভ্রূণীয় আবরণী বলে। তো এরকম দেখো, এই যে এইখানে আমাদের 4টা লেয়ার আছে, মানে ভ্রূণ যে থাকে না, এই যে বাচ্চা, এটা ধরো ভ্রূণ, এটা কি ভ্রূণ, ওর টোটাল এরকম আমরা বলা হয় যে 4টা লেয়ার ধাপে ধাপে থাকে, যেগুলা ওকে সুরক্ষিত রাখে। এক এক লেয়ারের এক এক ধরনের কাজ থাকে, এগুলো জাস্ট রিডিং দিবা। যেমন দেখো 4টি বহির্ভ্রূণীয় আবরণী রয়েছে: অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুম। হ্যাঁ, এই দেখো অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুম, এটা দিয়ে শেষ করে দিব তোমাদের আজকে। তো অ্যামনিয়ন দেখো, এই জায়গায় এইটা দেখো, এই যে এইটা হচ্ছে অ্যামনিয়ন, এই যে ভিতরের এইটা, তার বাইরের যে আরেকটা লেয়ার এটা হচ্ছে কোরিয়ন। দেখছো কোরিয়ন, জাস্ট দেখে রাখো, দেখে রাখবা আর কি। একদম বাইরের এই লেয়ারটা হচ্ছে অ্যামনিয়ন, আর এইটা হচ্ছে কি, ভিতরেরটা হচ্ছে, মানে বাইরেরটা হচ্ছে কোরিয়ন, ভিতরেরটা অ্যামনিয়ন। কোরিয়ন, অ্যামনিয়ন, কোরিয়ন এবং অ্যামনিয়ন, ঠিক আছে? এবার আসো এই জায়গায় যে এইখানে বাচ্চার সাথে যে এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গা মানে এই যে লেয়ারটা এখানে দেখতে পাচ্ছ একটা, এইটারে কি বলে? অ্যালান্টয়েস। কি বলে? অ্যালান্টয়েস। আর এই দিকে দেখো, এই দিকে তোমার কি আছে? কুসুম থলি আছে। এই দিকে কি আছে? কুসুম থলি। এই যে এই জায়গাটা, এটাকে বলে কি? কুসুম থলি। এটাকে কি বলে? ওকে, কুসুম থলি। তাহলে আমরা এখানে দেখলাম, এইখানে একটা লেয়ার, এটার বলে কুসুম থলি, এখানে একটা অ্যালান্টয়েস, বাইরের একদম এই যে পুরো বাইরের এটার বলে কোরিয়ন, ভিতরের এটার বলে অ্যামনিয়ন। তাই কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কুসুম থলি। কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস আর কি? কুসুম থলি। এখন তোমরা এখান থেকে অ্যামনিয়নে কি পড়বা? অ্যামনিয়নে এটা যে ভাইয়া, ওই যে অ্যামনিয়ন যে এক্টোডার্ম ও মেসোডার্মের পদার্থে পূর্ণ থাকে, এটা ঘিরে রাখে, ঠিক আছে? আবরণটা ঘিরে রাখে, এটাকে অ্যামনিয়ন বলে। ওই ছবিতে দেখছো, এখানে মেইনলি কাজের লাইনগুলো পড়বা। কাজটা কি? ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এই অ্যামনিয়ন লেয়ারটা কি করে? অ্যামনিয়ন লেয়ারটা শুষ্কতা থেকে, মানে বাচ্চা যেন ড্রাই না হয়ে যায়, কারণ বাচ্চা থেকে সবসময় সিক্ত রাখতে হয়। আচ্ছা, তারপরে যেন ঝাঁকুনি জনিত আঘাত, ঝাঁকুনি যেন, মানে ধরো মা একটু ঝাঁকুনি হলো, এটা থেকে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়, এগুলো থেকে রক্ষা করে, এটা মাথায় রাখবা। আচ্ছা, অ্যালান্টয়েসের কাজটা দেখো। অ্যালান্টয়েসের কাজটা ইম্পর্টেন্ট, এখানে দেখবা ওর কাজ কি। অ্যালান্টয়েস যে লেয়ারটা ছিল ওটা শ্বসনে সাহায্য করবে, রেচনে, ভ্রূণের রেচনে সাহায্য করে। তাহলে এক এক লেয়ারের এক একটা কাজ, এটাই মনে রাখা। এখানে অ্যালান্টয়েস কি করে? শ্বসন, রেচন এগুলাতে কাজ করবে, শ্বসন আর রেচনে কাজ করবে। কোরিয়ন কিসে কাজ করবে? কোরিয়ন দেখো অ্যালান্টয়েসের সঙ্গে মিলিতভাবে শ্বসনে ও পুষ্টি সরবরাহে সাহায্য করে। কিসে? শ্বসনে ও পুষ্টি। এখানেও শ্বসনে পুষ্টিতে কাজ করে কোরিয়ন, এবং অমরা গঠনেও ভূমিকা রাখে। তো মেইনলি শ্বসন আর রেচনও ওরও সেম ভূমিকা। কুসুমথলি দেখো, লাস্ট যে ভিতরের একদম লেয়ারটা ছিল কুসুমথলি, এটার একটা ইম্পর্টেন্ট কাজটা দেখো। কুসুমথলি স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে, এইটাই ইম্পর্টেন্ট তোমার কাছে। কি বলছে? কুসুমথলি
স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। স্টেম কোষ কি? স্টেম কোষ থেকে তোমার কি ঘটবে বলতো? এটা থেকে নতুন নতুন কোষগুলা তৈরি হয়। এই যে লোহিত রক্তকণিকা, বিভিন্ন কোষ, যত রকমের নতুন কোষ, এটা স্টেম কোষ থেকে তৈরি হয়। স্টেম কোষ হচ্ছে দ্য মাদার অফ অল সেল, মানে সব কোষের মা। এই স্টেম কোষ থেকে বিভিন্ন কোষ তৈরি হবে। তো এই স্টেম কোষটা কোথায় থাকে? এই কুসুমথলি থেকে স্টেম কোষ তৈরি হয়। এই স্টেম কোষ থেকে আস্তে আস্তে বিভিন্ন কোষ তৈরি হবে, যেগুলো থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে, বিভিন্ন উপাদান তৈরি হবে। হ্যাঁ, মানে আস্তে আস্তে তার দেহটা গঠন হবে। তো স্টেম কোষ এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা কি বলি? দ্য মাদার অফ অল সেলস। হ্যাঁ, এটা। আর এটা থাকে কোথায়? কুসুমথলিতে। এটা থাকে কোথায়? কুসুমথলিতে। মনে থাকবে। বলো, দ্যাটস ইট। আজকে এতটুকুই থাকুক, আমরা নেক্সট ক্লাস থেকে বলো। তাহলে আমরা কালকে বাকি আর কি তোমার পরিস্ফুটন কিভাবে একটা বাচ্চা মানে জাইগোট থেকে সে কিভাবে তার বিভিন্ন স্তরগুলো তৈরি হয়, হ্যাঁ, কিভাবে কিভাবে কি আসে, এগুলা পড়বো। এবং বাকি যে অংশগুলা কিছু 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 থাকে ওগুলা তোমাদেরকে ভাইয়া পড়ায় দিব। ঠিক আছে? হ্যাঁ, যদিও সবকিছু আসলে তো লাগে না, বাট যেটুকু লাগবে ওটা ভাইয়া পড়ায় দিব। হ্যাঁ, বাট মেজরিটি কিন্তু সিকিউ পার্ট আমাদের হয়ে গেছে। এই যে আজকে ইমপ্লান্টেশন আসে, তোমাদের ইমপ্লান্টেশন আসে, বুঝছো? নিষেক কিভাবে হইলো, নিষেক ধাপ আসে। আজকের ক্লাস থেকে যদি বলে নিষেকের ধাপ, ইমপ্লান্টেশন ভেরি ইম্পর্টেন্ট। অমরার কাজ ইম্পর্টেন্ট। কয়টা জিনিস? অমরার কাজ, নিষেক, ইমপ্লান্টেশন। তিনটাই ভাইয়া পড়বা। ভাইয়া যেমন পড়াইছি, বলছি, বুঝাইছি, এটারে যদি এরপরে না লিখতে পারো তাহলে নিজের পায়ে নিজে একটা কুলঙ্গ।